ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকছে ডিটেল ডিসকাশন অ্যান্ড এক্সপ্লেনেশন। চলো তবে আগের দিনের হোমওয়ার্ক দিয়ে শুরু করা যাক। কোশ্চেন ছিল, হিমলিচ ম্যানুভার ইজ ইউজড টু ট্রিট লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, নেজাল অবস্ট্রাকশন, ট্রাকিয়াল অবস্ট্রাকশন, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এখানে অ্যান্সার হবে অপশন ডি, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। হিমলিচ ম্যানুভারটা কি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো, হিমলিচ ম্যানুভারে 5 রুলস ফলো করা হয়। স্টেপ 1 হলো কাফ ইট আউট। যদি কাফ করে অবস্ট্রাকশনটা রিমুভ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। যদি না হয়, সেকেন্ড স্টেপ স্ল্যাপ ইট আউট। পিঠের ওপরে 5টা স্ল্যাপ করা হয়, 5 ব্যাক ব্লোজ দেওয়া হয়। নেক্সট থার্ড স্টেজে কি হয়, স্কুইজ ইট আউট, অর্থাৎ অ্যাবডোমিনাল শ্বাস দিয়ে অ্যাবডোমিনটাকে স্কুইজ করা হয় যাতে অবস্ট্রাকশন যেটা আছে সেটা বেরিয়ে আসে। 5 বার করা হয়। তাতেও যদি না হয়, তারপরে ফোর্থ স্টেজে মাউথ চেক করা হয় যে মুখের মধ্যে কিছু বেরিয়ে এলো কিনা। আর যদি না হয় তাহলে লাস্ট স্টেজে কল ফর হেল্প অ্যান্ড রিপিট। না হলে হেল্পের জন্য দেখা এবং তারপরে আবার এই 5টা প্রসেস রিপিট করা। তাহলে 5 and 5-এ 5টা স্টেজ কী হলো, কাফ ইট আউট, স্ল্যাপ ইট আউট 5 ব্যাক ব্লোজ, স্কুইজ ইট আউট 5 অ্যাবডোমিনাল থ্রাস্ট, চেক দেয়ার মাউথ অ্যান্ড লাস্ট কল ফর হেল্প অ্যান্ড রিপিট। এই হলো আমাদের 5 and 5-এর রুলস। এটা হচ্ছে হিমলিচ ম্যানুভার, এবং আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকলে হিমলিচ ম্যানুভার দিয়ে আমরা সেটা রিমুভ করতে পারি। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। The inflammation or exudative phase of wound healing will last for 1 year, 1 to 4 days, 21 days to month, 5 to 20 days. এখানে দেখো কি বলেছে, ইনফ্লামেশন অর এক্সুডেটিভ ফেজ অফ উন্ড হিলিং। তাহলে উন্ড হিলিংয়ের যে ফেজগুলো আছে সেগুলো আগে আমাদেরকে জানতে হবে, তারপরে তো আমরা বলতে পারবো যে এই ফেজটায় কতটা সময় লাগে। তাহলে আগে আমরা উন্ড হিলিংয়ের ফেজগুলো দেখে নিই চলো। স্টেজেস অফ উন্ড হিলিং। উন্ড হিলিংয়ের 4টে স্টেজ রয়েছে। ফার্স্ট হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস বলতে আমরা কি বুঝি, রক্ত জমাট বাঁধা। যখনই কোথাও কোনো ইনজিউরি হলো তখনই ব্লিডিং স্টার্ট হয়ে যায়, এবং হিমোস্ট্যাসিস হলো রক্তটাকে সেই যে ব্লিডিংটা হলো সেই ব্লিডিংটাকে বন্ধ করাই হলো হিমোস্ট্যাসিস। ব্লিডিং বন্ধ হওয়ার জন্য প্রথমে কি হয়, যখনই কোনো ওপেন ইনজুরি হয়ে যায় এবং ব্লিডিং হয় তখনই সেখানে ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে এবং ব্লাড ফ্লোটাকে রেস্ট্রিক্ট করতে চেষ্টা করে। এরপরে ওপেন উন্ড মানেই সেখানে প্লেটলেট চলে আসে, যেই প্লেটলেটগুলো একে অন্যের সাথে জমাট বাঁধে এবং জমাট বেঁধে এপিথেলিয়াল ওয়াল অফ ব্লাড ভেসেলে অ্যাডহেয়ার করে এবং ওই ব্রেকেজ যেটা হয়েছে স্কিনে সেটাকে সিল করার চেষ্টা করে। এবং তারপরেই ফার্স্ট 60 সেকেন্ডের মধ্যেই ফিমব্রিন স্ট্যান্ড তৈরি হয়ে যায় এবং ফিমব্রিন মেশ তৈরি হয়, যার ফলে ওই ব্লাডটা আস্তে আস্তে জেলে কনভার্ট হয় এবং কোয়াগুলেশন হয়। ওকে, তো এইটা হলো হোমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিসের সময় কতটা লাগে দেখেছো তো তোমরাই, যে কোথাও কোনো ব্লিডিং হলে বা আমাদের হাত যদি কেটে যায় কতক্ষণ লাগে, ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট সময় লাগে। সেটা বিটিসিটি মানে ব্লিডিং টাইম, ক্লটিং টাইমের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট স্টেজ হলো আমাদের হিমোস্ট্যাসিস, যেটাতে সময় লাগে 2 থেকে 5 মিনিট। সেকেন্ড স্টেজ ইনফ্লামেটরি স্টেজ, যেটা আমাদের কোশ্চেনে ছিল ইনফ্লামেটরি ফেজ। তাহলে ইনফ্লামেটরি ফেজে কি হচ্ছে, ইনফ্লামেটরি ফেজে কি হয়, ইনজিওর যে ব্লাড ভেসেলগুলো ছিল সেখান থেকে এক্সুডেট রিমুভ হতে থাকে। এক্সুডেট মানে কি বোঝায়, নিউট্রোফিল, ওয়াটার, সল্ট, প্রোটিন, এই জিনিসগুলো, এবং একটা লোকালাইজ সোয়েলিং হয়ে যায়। এবং তোমরা দেখেছো যখন কোথাও কেটে গেল বা কোথাও কোনো আঘাত লাগলো আস্তে আস্তে ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং কয়েকদিন যাবত সেটা থাকে। তো ওই লোকালাইজ সোয়েলিং, পেন, রেডনেস, এগুলো হচ্ছে যে ইনফ্লামেটরি ফেজের মেন সিমটমস। ঠিক আছে, এই সময়ে কি হয় যে ড্যামেজ সেল, যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে রিমুভ হয় এবং ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ে, ব্লাড ফ্লোটা আস্তে আস্তে বাড়ে এবং ওই জায়গাটা রিকভার করার চেষ্টা করে। তো ইনফ্লামেটরি ফেজে মেন জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পেন, রেডনেস, সোয়েলিং, এইটা ইনফ্লামেশন হতে থাকে, অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হয়। এবং এটাতে কতটা সময় লাগে, ইনফ্লামেটরি ফেজে টাইম লাগে 3 থেকে 5 দিন, যেটা আমাদের কোশ্চেন ছিল। এটা হলো অ্যান্সার, 3 to 5 days। নেক্সট হচ্ছে প্রলিফারেশন। প্রলিফারেশন মানে কি, নতুন করে তৈরি করা। যেই উন্ডটা হয়ে গেছে সেখানটা ফিল আপ হবে। ফিল আপ কীভাবে হবে, নিউ সেল বা নিউ টিস্যু তৈরি হবে। কিভাবে তৈরি হবে, কোলাজেন দিয়ে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি হবে,
উনটা ফিল আপ হয়ে যাবে, গ্র্যানুলেশন টিস্যু তৈরি হবে বা নতুন নিউ সেল যেটাকে বলছে, বা পিঙ্ক কালারের রেড কালারে যে নতুন চামড়া তৈরি হয় সেটা তৈরি হতে থাকবে। এপিথেলিয়াল সেলগুলোর মাইগ্রেশন হবে এবং উন সারফেসের উপরে সেটা পুরোপুরি কভার করে যাবে, নতুন করে উনটা ফিলিং হয়ে যাবে, যে উনটা আমাদের হয়েছিল, যে কাট ইঞ্জুরিটা আমাদের হয়েছিল সেটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রলিফারেশন স্টেজ। এই স্টেজটাতে কতটা সময় লাগে? এখানে সময় লাগে 2 to 8 উইকস, 2 to 8 উইকস সময় লাগে প্রলিফারেশন স্টেজে। লাস্ট স্টেজ হচ্ছে ম্যাচুরেশন, অর্থাৎ ম্যাচিউরিটি হবে। ম্যাচুরেশনে কি হয়? রিমডেলিং অফ দ্য উন্ড হয়ে যায়, মানে যেই জায়গাটা আমাদের উন্ড হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় আগের মতো হয়ে যায়। সেটা কিভাবে হয়? এই যে কোলাজেন যে তৈরি হলো, প্রলিফারেশন স্টেজে যে কোলাজেন ফাইবার তৈরি হলো, নতুন টিস্যু তৈরি হলো, সেগুলো আস্তে আস্তে স্ট্রেংথেনিং হয় এবং রিঅর্গানাইজেশন হয়। ঠিক আছে? আর কি হয়? যেগুলো হচ্ছে যে তোমার উন্ড রিপেয়ার হয়েছে, যেগুলো আর মানে যেগুলো পুরনো যেগুলো সেল ড্যামেজ হয়ে গেছে, যেগুলো আর প্রয়োজন নেই, সেগুলো অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওখান থেকে রিমুভ হয়ে যায়। আর কি হয়? স্কার থিকনেসটা আস্তে আস্তে কমে আর ওই এরিয়াটা আস্তে আস্তে স্ট্রঙ্গার হয়। এই যে প্রসেস, এই যে ম্যাচুরেশন ফেজ বা রিমডেলিং স্টেজ, এই স্টেজটা হতে মান্থ থেকে ইয়ার লেগে যায়। যেরকম উন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই টাইমটা লাগে। তবে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে 50% স্ট্রেংথ ফেরত আসতে, এবং 70 to 75% স্ট্রেংথটা অরিজিনাল স্ট্রেংথে কখনোই ফেরত আসে না, 70 to 75% স্ট্রেংথে আবার পুরোপুরি ফেরত আসে। আর এই টোটাল ম্যাচুরেশন ফেজের টাইমটা কিন্তু তোমার ইয়ার্স লেগে যায়। তাহলে ম্যাচুরেশন স্টেজের টাইম কি হবে? 2 to 4 উইকস থেকে ইয়ার্স, উন্ডের ওপর ডিপেন্ড করে এই ম্যাচুরেশনের টাইমটা লাগে। তো এই হলো আমাদের উন্ড হিলিংয়ের 4টে স্টেজ। তোমরা স্টেজের নামগুলো ভালো করে মনে রাখবে: হিমোস্ট্যাসিস স্টেজ, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেশন ফেজ এবং ম্যাচুরেশন ফেজ। উন্ড হিলিংয়ের স্টেজ 4টের নাম মনে রাখবে, কোন স্টেজে কতটা সময় লাগছে মনে রাখবে, এবং কোন স্টেজের পরে কোন স্টেজটা হচ্ছে সেটাও মনে রাখবে। কারণ এই উন্ড হিলিং থেকে বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে। কখনো কোশ্চেন আসে যে ইনফ্ল্যামেটরি ফেজে কতটা সময় লাগছে, কখনো এরকমও আসতে পারে যে উন্ড হিলিংয়ের 3rd স্টেজে কি হয়, হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন। তখন তোমাকে অ্যান্সার দিতে হবে প্রলিফারেশন। ম্যাচুরেশনে কতটা সময় লাগে সেভাবে আসতে পারে, বা এরকমও আসতে পারে যে উন্ড হিলিংয়ের স্টেজগুলো রাইট ফ্লোচার্ট কোনটা বলে 4টে অপশনকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো এরকম উন্ড হিলিং থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। আমার এখানে যে কোশ্চেনটা ছিল, ইনফ্ল্যামেশন অর এক্সুডেটিভ ফেজ অফ উন্ড হিলিং উইল লাস্ট ফর, তাহলে এখানে দেখো অপশন হবে 1 to 4 days, অপশন বি। ওকে, ক্লিয়ার হয়েছে তোমাদের? কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমরা বই থেকে অবশ্যই পড়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ ক্যারিড আউট বাই। সেল মিডিয়েটেড ইমিউনিটি কে করে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, মোনোসাইট, CD4 সেল। সেল মিডিয়েটেড ইমিউনিটি কি আমাদেরকে আগে জানতে হবে। চলো আমরা আগে ইমিউনিটিটা সম্পর্কে ভালোভাবে জানি, আমরা এরপরে ইমিউনিটি পড়ব। দেখো এখানে টাইপস অফ ইমিউনিটি লেখা আছে। ইমিউনিটি মানে কি? ইমিউনিটি বলতে আমরা কি বুঝি? ইমিউনিটি হলো আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমাদের শরীরে তৈরি হচ্ছে বা আমাদের শরীরে আগে থেকে রয়েছে। কি রকমের ইমিউনিটি হয় সেটা আমরা আগে জানি। একটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে যেটা আমরা নিয়ে জন্মাই। এখানে দেখো, অর্গানস, টিস্যু অ্যান্ড সেলস অফ দ্য ইমিউন সিস্টেম দ্যাট ইউ আর বর্ন উইথ। স্কিন কিন্তু আমাদের ইমিউনিটিতে হেল্প করছে। এইভাবে হেল্প করছে, স্কিনটা আছে বলেই আমাদের ভেতরে যে বডি সেল টিস্যু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার আপ রয়েছে এবং সুরক্ষিত রয়েছে। স্কিনের ব্রেকডাউন হলে তবে কিন্তু ভেতরে ইনফেকশন পৌঁছাতে পারে, আদারওয়াইজ কিন্তু পৌঁছাতে পারে না। তাহলে স্কিন আমাদের একটা ইমিউনিটির অর্গান হিসেবে কাজ করছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি, যেটা আমরা ইনবর্ন আমাদের থাকে, আমরা যে বডি নিয়ে জন্মেছি, সেল টিস্যু অর্গান সবই আমাদের ইমিউনিটির মধ্যে পড়ছে, এটা হলো ইনেট ইমিউনিটি। নেক্সট হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে আমি সারা জীবন ধরে যেগুলো অ্যাকোয়ার করলাম, মানে আমি সারা জীবন ধরে যেগুলো পেলাম, কিভাবে পেলাম সেটার আবার ভাগ রয়েছে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে যেটা আমরা লাইফ টাইম ধরে বিভিন্নভাবে নিচ্ছি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি এবং একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভলি তৈরি হচ্ছে। অ্যাক্টিভ মানেই হচ্ছে অ্যাক্টিভলি তৈরি হচ্ছে মানে সক্রিয়ভাবে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? একটা ন্যাচারালি তৈরি হচ্ছে। কখন? যখন হচ্ছে আমাদের শরীরে কোনো রোগ তৈরি, কোনো ডিজিজ হলো, আমরা কোনো ইনফেকশাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলাম, তখন আমাদের শরীরে সেই ইনফেকশনের জন্য অ্যান্টিবডি তৈরি হবে। তো সেই অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য যে আমাদের বডিতে যে ইমিউনিটিটা তৈরি হলো সেটা হলো আমাদের ন্যাচারাল ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল কোনটা? যখন আমরা কোনো ভ্যাকসিন দিচ্ছি,
আফটার বার্থে আমাদের এত ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনগুলো কেন দেওয়া হয়? যাতে ভ্যাকসিনগুলো শরীরের মধ্যে গিয়ে অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। তাহলে সেটা হয়ে গেল আমাদের আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটির মধ্যে হলো আমাদের ডিজিজ, আর অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটির মধ্যে হলো আমাদের ভ্যাকসিনেশন। এবারে দেখো প্যাসিভ ইমিউনিটি কীভাবে হচ্ছে। এটা হচ্ছে যে ডেভেলপ আফটার ইউ রিসিভ অ্যান্টিবডিজ ফ্রম সামওয়ান অর সামওয়্যার এলস। অ্যাক্টিভ ইমিউনিটিতে যেটা আমাদের শরীর নিজে নিজে তৈরি করলো, আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে যেটা আমাদের বডি তৈরি করছে না, কোথাও থেকে আমাকে দেওয়া হচ্ছে, আমি সেটা রিসিভ করছি। তাহলে কিভাবে দেওয়া হচ্ছে? একটা ন্যাচারাল মানে হচ্ছে যে অ্যান্টিবডিজ রিসিভ ফ্রম মাদার থ্রু ব্রেস্ট মিল্ক, মানে আফটার বার্থ ইনফেন্সি পিরিয়ডে আমরা যে ব্রেস্ট মিল্ক খেয়েছি সেখান থেকে আমাদের শরীরে কিছু ইমিউনিটি তৈরি হয়েছে। তো সেটা হলো আমাদের প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, যেটা আমরা মায়ের থেকে পেয়েছি। আর একটা কি প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, সেটা কি অ্যান্টিবডিজ রিসিভ ফ্রম আ মেডিসিন ফ্রম আ গামা গ্লোবুলিন ইঞ্জেকশন অর ইনফিউশন। যে গামা গ্লোবুলিন যে ইঞ্জেকশন দেওয়া হয় বা বিভিন্ন যে ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন হয়, সেই ইঞ্জেকশনের মাধ্যমে যখন আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি এবং প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হলো আমরা যে ইমিউনিটিটা পেলাম, আমরা যখন জন্মাচ্ছি তখন আমরা যে ইমিউনিটি নিয়ে জন্মাচ্ছি সেটা হলো ইনেট ইমিউনিটি। তারপরে থ্রু আউট লাইফ টাইম আমরা যেভাবে ইমিউনিটিগুলো পাচ্ছি বিভিন্ন জিনিস থেকে, সেটা হলো আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা অ্যাকোয়ার করছি। এইভাবে তোমরা মনে রাখবে, যেটা আমরা অ্যাকোয়ার করছি সেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কীভাবে অ্যাকোয়ার করছি? একটা অ্যাক্টিভলি অ্যাকোয়ার করছি, একটা প্যাসিভলি অ্যাকোয়ার করছি। অ্যাক্টিভলি অ্যাকোয়ার করছি কীভাবে? কোনো ডিজিজ যখন হচ্ছে তখন সেটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করছে, সেটা হলো অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। আর যখন আমাদের কোনো ইঞ্জেকশন বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে যার মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা হলো অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কি? প্যাসিভ মানে যেটা আমার বডি তৈরি করছে না, বাইরে থেকে আমাকে দেওয়া হচ্ছে। একটা হলো ন্যাচারাল, যেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমরা পাচ্ছি। ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমরা কি অ্যান্টিবডি পাই? IgA পাই। আর আর্টিফিশিয়াল কোনটা? যখন আমাদের শরীরে কোনো ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আরও একটা জিনিস দেখো, এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি, এর মধ্যে আরও দুটো ভাগ হয়। একটা হলো হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটিতে কি হয়? এটা হচ্ছে তোমার অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। এবং এটা কে করে? এটা করে বি লিম্ফোসাইট। এটা করে আমাদের বি লিম্ফোসাইট। আর একটা হচ্ছে আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কি? এটা হচ্ছে তোমার টি লিম্ফোসাইট করছে। হিউম্যারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিটা কিন্তু এক্সট্রা সেলুলার প্যাথোজেনকে কন্ট্রোল করে। আর সেল মিডিয়েটেড ইমিউনিটিটা আমাদের ইন্ট্রাসেলুলারকে কন্ট্রোল করে। ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। এই দুটোই হিউম্যারাল ইমিউনিটি এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পড়ছে। তাহলে দেখো ইমিউনিটি টাইপটা আমরা ভালো করে পড়লাম এবং এই ইমিউনিটি থেকে অনেক কোশ্চেন আসে। আমাদের এখানে কোশ্চেন এসেছে যে সেল মিডিয়েটেড ইমিউনিটি কে ক্যারিড আউট করে। তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি কে করলো? টি লিম্ফোসাইট করলো। এখান থেকে কোশ্চেন আসতে পারে হিউম্যারাল ইমিউনিটি কীভাবে হয়, সেখানে বি লিম্ফোসাইট অ্যান্সার হবে। এছাড়াও ইমিউনিটি থেকে বিভিন্ন কোশ্চেন আসে যে আমরা ভ্যাকসিনের মাধ্যমে যে অ্যান্টিবডিটা পাই, ভ্যাকসিনের মাধ্যমে আমরা যে ইমিউনিটিটা পাই সেটা কি ইমিউনিটি, ঠিক আছে। আবার এরকমও আসতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশনের মাধ্যমে আমরা যে অ্যান্টিবডিটা পাই সেটা কি ইমিউনিটি। তবে অ্যান্সার হবে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। তো এইভাবে ইমিউনিটি থেকে অনেক কোশ্চেন আসে। তোমরা খুব ভালো করে টপিকটা পড়বে। কমিউনিটির মধ্যেও ইমিউনিটি রয়েছে এবং মেড সার্জের মধ্যেও রয়েছে। তো ইমিউনিটিটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে। ওকে, চলো তবে নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফ্রিকুয়েন্ট ভমিটিং পুট দ্য পেশেন্ট অ্যাট রিস্ক অফ। ফ্রিকুয়েন্ট ভমিটিং যদি হয় তাহলে পেশেন্টের কী রিস্ক হয়? মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপারক্যালেমিয়া,
মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া। তাহলে দেখো চারটেই মেটাবলিক রয়েছে, একটা রয়েছে অ্যালকালোসিস, একটা রয়েছে অ্যাসিডোসিস, আর একটা রয়েছে হাইপারক্যালেমিয়া, একটা রয়েছে হাইপোক্যালেমিয়া। এবারে তোমরা বলো ফ্রিকোয়েন্ট ভমিটিং হচ্ছে মানে কি হচ্ছে? স্টোমাক থেকে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে ভমিটিংয়ের মাধ্যমে। তাহলে অ্যাসিড যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে অ্যাসিডের পরিমাণ কমে যাবে, অ্যালকালাইন হয়ে যাবে আমাদের বডি, তাহলে আমাদের কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস হয়ে গেল। এবারে হচ্ছে হাইপারক্যালেমিয়া আর হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম বাড়বে না কমবে? শরীর থেকে যদি আমার সিক্রেশনস বেরিয়ে যায় বা শরীর থেকে যদি জিনিসপত্র বেরিয়ে যায়, আমরা যদি তাকে রিপ্লেস না করি তাহলে জিনিসটা কি কখনো বাড়তে পারে? নিশ্চয়ই নয়, তাহলে কমবে। তাহলে আমাদের কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। তাহলে অপশন কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস উইথ হাইপোক্যালেমিয়া, এটা হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইউরিয়া ব্রেথ টেস্ট ইজ ইউজড টু ডিটেক্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট কি ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়? ইকোলাই, এইচ পাইলোরি, স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ইউরিয়া ব্রেথ টেস্ট করা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি টেস্ট করার জন্য। হেলিকোব্যাক্টার পাইলোরি টেস্ট করার জন্য আমাদের ইউরিয়া ব্রেথ টেস্ট করা হয়। তাহলে ইউরিয়া ব্রেথ টেস্টটা কী সেটা একটু তোমাদের বলে দিই। ইউরিয়া ব্রেথ টেস্টে কী হয়? পেশেন্টকে একটা ইউরিয়া ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়, ঠিক আছে? পেশেন্ট ইউরিয়া ট্যাবলেট খেলো, এবার ইউরিয়া ট্যাবলেটটা শরীরে গেল, হেলিকোব্যাক্টার পাইলোরি থাকছে কিনা আমরা কীভাবে বুঝবো? হেলিকোব্যাক্টার পাইলোরি কী করে? ইউরেজ এনজাইম তৈরি করে। কী এনজাইম তৈরি করে? ইউরেজ, UREASE, ইউরেজ এনজাইম তৈরি করছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই যে ইউরিয়াটা আমাদের শরীরে গেল, এখানে যদি ইউরেজ এনজাইমটা থাকে তাহলে সেই ইউরিয়াটা ভেঙে অ্যামোনিয়া হয়ে যায়। এখানেও দেখো কেমিস্ট্রি, অ্যামোনিয়া হয়ে গেল এবং কার্বন ডাইঅক্সাইড হলো, ঠিক আছে? তাহলে ইউরেজ এনজাইমটা কখন আমাদের শরীরে প্রেজেন্ট থাকবে? যদি হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া থাকে তবেই প্রেজেন্ট থাকবে। এবারে ইউরিয়াটা গেল, ইউরেজ এনজাইম এর উপরে এসে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে গেল। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের শরীরে তাহলে বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাই আমরা ব্রিথের মাধ্যমে মেজারমেন্ট করে নিচ্ছি। যখন ইউরিয়া ব্রিথ টেস্ট করছি এবং পেশেন্টের যখন ব্রিথ টেস্ট করা হচ্ছে তখন সেখানে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা বেশি হচ্ছে, বুঝতে পারলে? তো সেই কারণে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশিটাই আমরা টেস্ট করি ইউরিয়া ব্রিথ টেস্টে, এবং সেটা হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারাই কিন্তু হয়। এবারে হচ্ছে যদি না থাকে, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি না থাকে তাহলে কি হবে? ইউরিয়া এক্সক্রিট হয়ে যাবে কিডনির মাধ্যমে, কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যাবে, আর কিছুই না, এক্সক্রিট, ঠিক আছে? তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি কী করলো? ইউরিয়াটাকে ভেঙে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড করে দিল, এবং সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমরা ইউরিয়া ব্রিথ টেস্টে মেজারমেন্ট করছি, ঠিক আছে? আর কিছু নেই। হেলিকোব্যাক্টার পাইলোরি আমাদের কি করে? কোন ডিজিজ করে বলে দিই? পেপটিক আলসার। এবং পেপটিক আলসার টেস্ট করার জন্য ইউরিয়া ব্রিথ টেস্টটাই কিন্তু একমাত্র টেস্ট, এটা দিয়েই টেস্ট করা হয় যে পেপটিক আলসার হয়েছে কিনা। পেপটিক আলসার মোস্টলি কোথায় হয়? পেপটিক আলসার মোস্টলি হয় ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম। ট্রিটমেন্ট কি? পেপটিক আলসার হলে আমরা কি দেব? র্যানট্যাক দেবো, ইঞ্জেকশন র্যানট্যাক দেওয়া হয়। কেন দেওয়া হয় বলো তো? র্যানট্যাক কী করে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দেয়। আমাদের স্টোমাক অ্যাসিডিক, এবং স্টোমাক অ্যাসিডিক হওয়ার জন্যে সেখানে যদি অলরেডি আলসার হয়ে থাকে বা ক্ষত হয়ে থাকে, সেখানে যদি আরও অ্যাসিড পড়তে থাকে তাহলে কি হবে? সেটা আরও বাড়বে, তো আলসারটা তো আরও বেড়ে যাবে। তাহলে র্যানট্যাক আমরা কেন দিচ্ছি? ওই অ্যাসিড সিক্রেশনটা যাতে কমে যায়। তার সাথে কী দিই? আমরা অ্যান্টিবায়োটিক্স দিই, এবং সুপ্রালফেট দেওয়া হয় যাতে ওই লেয়ারটা, ওই যে ক্ষতর যে লেয়ারটা সেটাকে কভার আপ করতে পারে। তো পেপটিক আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি করছে আমাদের পেপটিক আলসার, যেটা মোস্টলি হয় ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, এবং আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে র্যানট্যাক। তাহলে অনেকগুলো এমসিকিউ একসাথে পড়ে দিলাম, পড়ে নিও তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যানিফেস্টেশন অফ পাইলোরিক স্টেনোসিস? পাইলোরিক স্টেনোসিসের ম্যানিফেস্টেশন কোনটা? প্রজেক্টাইল ভমিটিং, রিগার্জিটেশন, স্টেটোরিয়া, টেনিসমাস। চলো তোমাদের আগে পাইলোরিক স্টেনোসিসটা পড়াই। পাইলোরিক স্টেনোসিসে কি হয় দেখো। পাইলোরিক স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিসে কি হয়? এটা হচ্ছে তোমার নর্মাল অ্যানাটমি, আর এটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এই যে এটা হচ্ছে পাইলোরিক পার্ট, স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন বা ডিওডিনামের এই যে পার্টটা, এই পার্টটা এখানটায় স্টেনোসিস হয়ে যাচ্ছে।
পাইলোরাস মাসেলগুলো থিকেন হয়ে যায় এবং অ্যাবনর্মালি লার্জ হয়ে গিয়ে কী করে, এই স্মল ইন্টেস্টাইনে ফুডটা আসতে পারে না স্টোমাক থেকে ফুডটা স্মল ইন্টেস্টাইনে আসতে পারছে না, এই জায়গাটা ক্লোজ হয়ে গেছে, তার জন্য এইখানটায় খাওয়াটা আমার জমে আছে। কি করছে, নন bilious projectile ভমিটিং। এটা হলো পাইলোরিক স্টেনোসিসের একমাত্র পাইলোরিক স্টেনোসিসে প্রজেক্টাইল ভমিটিং হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, পাইলোরিক স্টেনোসিসে একমাত্র প্রজেক্টাইল ভমিটিং হয়। আর কি হয়, অলিভ শেপ মাস দেখা যায়। অলিভ শেপের মাস আমরা দেখতে পাবো যখন আমরা প্যালপেশন করব। ওকে, অন প্যালপেশন। ওকে, দেন কি হবে, লেফট টু রাইট সাইডে আমরা পেরিস্টলটিক মুভমেন্ট দেখতে পাবো। লেফট টু রাইট পেরিস্টলটিক মুভমেন্ট। ওকে, এছাড়াও দেখো ভমিটিং যদি হয় তাহলে ডিহাইড্রেশন হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, যেমন মেটাবলিক অ্যালকালোসিস পড়ালাম আমি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইগুলো হবে। আর হচ্ছে তোমার পাইলোরিক স্টেনোসিসের সার্জিক্যাল ইন্টারভেনশন, এখান থেকেও কোশ্চেন আসে। দেখো, সার্জিক্যাল ইন্টারভেনশন হচ্ছে পাইলোরোমায়োটমি, যেটাকে বলা হয় র্যামস্টেড প্রসিডিওর। কি কোশ্চেন আসে এখান থেকে বলো তো, এখান থেকে কোশ্চেন আসে র্যামস্টেডস প্রসিডিওর কোন ডিজিজের সার্জিক্যাল ইন্টারভেনশন বলে 4টে অপশন দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে পাইলোরিক স্টেনোসিস। র্যামস্টেড প্রসিডিওর হচ্ছে তোমার পাইলোরিক স্টেনোসিসের ট্রিটমেন্ট, সার্জিক্যাল ইন্টারভেনশন। তাহলে পাইলোরিক স্টেনোসিস তোমরা বুঝতে পারলে। এবারে দেখো কোশ্চেন আমাদের কী ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যানিফেস্টেশন অফ পাইলোরিক স্টেনোসিস, তাহলে প্রজেক্টাইল ভমিটিং হবে রাইট অ্যান্সার। আর রিগারজিটেশন, স্টেরোটোরিয়া, টিনিসমাস, এগুলো কি, এগুলো তো জানতে হবে। চলো, রিগারজিটেশন মানে কি? রিগারজিটেশন মানে কি হয়, আমরা কোনো খাবারটা খেয়ে নিলাম, সোয়ালো করে নিলাম, তারপরে যখন আবার ওই ফুডটা আমাদের মাউথে চলে আসছে, ফিরে ফিরে চলে আসছে, সেটাকে রিগারজিটেশন বলছি। তাহলে সেটা আমরা কি বলবো, দ্য অ্যাকশন অফ ব্রিঙ্গিং swallowed food back to mouth। ওকে, মনে থাকবে রিগারজিটেশন কি হলো, তাহলে খেয়ে নেওয়া খাবার যখন আবার মুখে ফেরত চলে আসছে, সেটা হচ্ছে রিগারজিটেশন। ঠিক আছে। স্টেটোরিয়া কি, স্টেটোরিয়া হচ্ছে যে স্টুলের মধ্যে ফ্যাটের অ্যামাউন্টটা বেশি, ফ্যাট উইথ স্টুল শর্টে লিখলাম আমি। হ্যাঁ, স্টুলের মধ্যে যখন ফ্যাটের অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছে তখন স্টেটোরিয়া বলছে। কেন হয়, যখন হচ্ছে যে তোমার ইন্টেস্টাইনে ফ্যাটের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, তখন অ্যাবনর্মাল কোয়ান্টিটিজের ফ্যাট আমাদের স্টুলের সাথে আসছে, যেটা অয়েলি স্টুল হচ্ছে, সেটাকে আমরা স্টেটোরিয়া বলছি। আর টেনিসমাস কি, টেনিসমাস হচ্ছে যে এটা টেনিসমাস মানে হয় এরকম যে বারবার আর্জেন্সি আসছে স্টুল পাস করার, কিন্তু স্টুল পাস হচ্ছে না, এই কন্ডিশনটাকে টেনিসমাস বলা হয়। মানে ভালো করে যদি বলি, ইট ইজ দ্য ফ্রিকুয়েন্ট অ্যান্ড আর্জেন্ট ফিলিং দ্যাট ইউ নিড টু পাস স্টুল ইভেন ইফ ইউর বাওয়েলস আর অলরেডি এমটি। বুঝতে পারলে, এখানে স্ট্রেনিং হয়, ডিসকমফোর্ট হয় ডিউরিং বাওয়েল মুভমেন্ট, কিন্তু খুবই স্মল অ্যামাউন্টে স্টুল পাস হয়। এটা কেন হয়, ক্রনস ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, আলসারেটিভ কোলাইটিসে দেখা যায়, কনস্টিপেশন, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, রেকটাল প্রোলাপস, এই সমস্ত কেসগুলোতে কিন্তু টেনিসমাস দেখা যায়। ওকে, তাহলে 4টে অপশন তোমাদেরকে ভালো করে বললাম। পাইলোরিক স্টেনোসিসও একটা ইম্পর্টেন্ট টপিক, পড়ে নিও তোমরা ভালো করে। রাইট, চলো নেক্সট কোশ্চেন। The passage of bloody stools where the blood appears fresh and red to maroon is known as, তাহলে ব্লাডি স্টুল আসছে যেখানে ব্লাডটা ফ্রেশ অ্যান্ড রেড টু মেরুন কালারে, সেটাকে কি বলছে, ম্যালেনা, হেমাটোচেজিয়া, হেমারয়েড, হেমাটিমেসিস। ম্যালেনা কি, ম্যালেনা হচ্ছে তোমার
টেরি ব্ল্যাক স্টুল, টেরি ব্ল্যাক স্টুল, এখানে তোমার স্টুলের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা কেন হয়? আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং যদি হয় তাহলে ব্লিডিংটা পুরনো আপার জিআই থেকে লোয়ার জিআই অবধি আসতে সময় লাগছে এবং সেই কারণে স্টুলটার কালার ডার্ক ব্ল্যাক বা ব্ল্যাক কালারের হচ্ছে। ওকে, আর হেমাটোচেজিয়াটা কি? হেমাটোচেজিয়া হচ্ছে ফ্রেশ রেড টু মেরুন কালারের স্টুল, ফ্রেশ ব্লাড আসছে সেখানটায়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তোমার লোয়ার জিআই ব্লিডিং, লোয়ার জিআই ব্লিডিং। ওকে, তাহলে দেখো লোয়ার জিআই ব্লিডিং মানে লোয়ার জিআই থেকে ফ্রেশ ব্লাড ব্লিডিং হলো এবং সাথে সাথে স্টুলের সাথে সেটা বেরিয়ে গেল, সেই জন্য ওটা ফ্রেশ ব্লাড এবং সেটা হেমাটোচেজিয়া। আর যখন ব্ল্যাক কালারের স্টুল হচ্ছে, ম্যালেনা হচ্ছে, সেটা মানে আপার জিআই ব্লিডিং হয়েছে, যেটা ব্লিডিংটা পুরনো এবং সেই ব্লিডিংটা আপার জিআই থেকে লোয়ার জিআই অবধি আসতে সময় লাগছে এবং সেই কারণে ব্লাডটা ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে এবং স্টুলের কালারটা ব্ল্যাক হচ্ছে। ওকে, তো এইভাবে তোমরা মনে রাখবে। কোন এখান থেকে কোশ্চেন আসে যে ম্যালেনাতে আপার জিআই ব্লিডিং হয় নাকি লোয়ার জিআই ব্লিডিং হয় নাকি ইন্টেস্টাইন ব্লিডিং হয়, এরকমভাবে কোশ্চেন আসে। ওকে, তো এই দুটো হলো, তাহলে এখানে অপশন বি হেমাটোচেজিয়া হলো রাইট অ্যান্সার। হেমারয়েড কি? হেমারয়েড হচ্ছে যে এখানে সোলেন অ্যান্ড ইনফ্লেমড, swollen and inflamed veins in rectum and anus, যার ফলে কি হয়? ডিসকমফোর্ট অ্যান্ড ব্লিডিং হয়, যেটাকে হেমারয়েড বলা হয়। আর হেমাটিমেসিস কি? হেমাটিমেসিস তোমরা সবাই জানো, খুবই ইজি, ব্লাড ইন ভমিটাস, সবাই জানো তোমরা এটা। আর একটা বলো তো, ব্লাড ইন স্পুটামকে কি বলা হয়? স্পুটামের মধ্যে যদি ব্লাড থাকে তখন সেটাকে কি বলে? হিমোপটিসিস। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু হিমোপটিসিস কি, হেমাটিমেসিস কি, সবগুলো থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। এমন তো নয় যে যেই কোশ্চেনটা আমরা পড়লাম সেটাই আসবে, কিন্তু আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন এলে সেটার আমরা অ্যান্সার করতে পারবো। তাই জন্য তোমরা যখনই বাড়িতে এমসিকিউ সলভ করবে সবসময় এমসিকিউটা ভালোভাবে সলভ করবে, প্রত্যেকটা অপশন কি বলতে চাইছে সেই রিলেটেড টপিক যেটা আছে সেটা তোমরা পড়ে নেবে এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। তাহলে কি হবে, এক্সামে কমন কোশ্চেন না এলেও তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা ইজিলি করতে পারবে। ওকে, চলো তবে নেক্সট কোশ্চেন। ইনফেকশন অফ মিডল ইয়ার, ওটাইটিস মিডিয়া, ল্যাবাইরিনথাইটিস, সাইনোসাইটিস, ম্যাস্টোইডাইটিস। মিডল ইয়ারের ইনফেকশনকে কি বলা হয়? মিডল ইয়ারের ইনফেকশনকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওকে, তাহলে ল্যাবাইরিনথাইটিসটা কি? এটা হলো ইনার ইয়ারের ইনফেকশন। ইনার ইয়ারের ইনফেকশন হচ্ছে ল্যাবাইরিনথাইটিস। দেখো এখানে আইটিস মানে সবই এগুলো ইনফেকশন, ইনফ্লামেশন। ওকে, সাইনোসাইটিস মানে কি? সাইনাস, দেখো কোশ্চেনেই রয়েছে, মানে অপশনেই রয়েছে অ্যান্সার, সাইনাস বা এটা হচ্ছে তোমার প্যারানেজাল সাইনাস যেটা আছে সেখানটায়, প্যারানেজাল সাইনাস। প্যারানেজাল সাইনাস ইনফ্লামেশন হলে তাকে বলা হয় সাইনোসাইটিস। ম্যাস্টোইডাইটিস, ম্যাস্টোয়েড মানে ম্যাস্টোয়েড বোন কোথায় থাকে বলো তো? ম্যাস্টোয়েড বোন কোথায় থাকে বলতে পারবে? ম্যাস্টোয়েড বোন থাকে আমাদের কানের পেছনে, দেখো তোমাদের ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস কোথায়? এই যে দেখো, এই যে এগুলোকে সাইনাস বলা হয়, এখানে রয়েছে এগুলো, এগুলো নর্মালি এয়ার থাকে, কিন্তু যখনই সেগুলোর মধ্যে এরকমভাবে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় তখন সেগুলোতে ইনফ্লামেশন হয় এবং খুবই পেনফুল হয়, তো ওটাই হচ্ছে সাইনোসাইটিস। ওকে, আর এটা দেখো আউটার ইয়ার, মিডিল ইয়ারে যখন ইনফেকশন হচ্ছে তখন আমরা তাকে তাহলে কী বললাম? ওটাইটিস মিডিয়া। আর ইনার ইয়ারে যখন হচ্ছে তখন আমরা সেটাকে কী বলছি? ল্যাবাইরিনথাইটিস। ওকে, আর ম্যাস্টোইডাইটিস দেখো, এই যে ম্যাস্টোয়েড বোন, এটা ইনফ্লামেশন হয়েছে এবং এটাকে বলা হচ্ছে ম্যাস্টোইডাইটিস। ক্লিয়ার? তাহলে ইনফেকশন অফ মিডিল ইয়ার, ওটাইটিস মিডিয়া। চলো নেক্সট। অ্যাকিউট হেমারেজ ফ্রম নেজাল ক্যাভিটি ইজ নোন অ্যাজ, নেজাল ক্যাভিটি থেকে অ্যাকিউট হেমারেজ হলে কি বলা হয়? এপিস্ট্যাক্সিস, হিমোপটিসিস, হেমাটিম্যাসিস, রাইনোরিয়া। অপশন এ এপিস্ট্যাক্সিস হলো রাইট অ্যান্সার। ওকে, এপিস্ট্যাক্সিস। হিমোপটিসিস কি? হিমোপটিসিস এক্ষুনি বলেছি আমি। হিমোপটিসিস মানে ব্লাড ইন স্পুটাম। ওকে, আর হিমাটিম্যাসিসও বলেছি, ব্লাড ইন ভমিটাস। আর রাইনোরিয়া কি? রাইনোরিয়া মানে হচ্ছে রানিং নোজ, সর্দি। হ্যাঁ, সর্দি ওটাকেই রাইনোরিয়া বলে, আমরা সহজ ভাষায় সর্দি বলি, মেডিকেলের টার্মে রাইনোরিয়া বলে। ওকে,
এপিস্ট্যাক্সিসটা কি? এপিস্ট্যাক্সিসটা একটু দেখাবো। এটা তো প্রসেস, দাঁড়াও আগে এপিস্ট্যাক্সিসটা কি বলি। এপিস্ট্যাক্সিসটা হচ্ছে নোজ ব্লিডিং। এখানে নোজ ব্লিডিং কেন হচ্ছে? নোজ ব্লিডিং হয় যদি ট্রমা হয়, হঠাৎ করে নাকে আঘাত লাগলো, সেখান থেকে ব্লিডিং হতে পারে। ব্লোয়িং মানে খুব জোরে নাকটা ঝেড়ে দেওয়া, তাতে ব্লিডিং হতে পারে। বা হচ্ছে যে কোনো অবজেক্ট যদি ইনসার্ট করা হয়, ইনসারশন অফ এনি অবজেক্ট। ওকে, তাহলে তোমার কাছে একটা এপিস্ট্যাক্সিসের পেশেন্ট এলো, তুমি কি করবে? পেশেন্টকে কি করবে, কি পজিশন দেবে, কি বলবে? এটা হচ্ছে দেখো ট্রোটার্স মেথড। ট্রোটার্স মেথড হচ্ছে যে তোমার এপিস্ট্যাক্সিসের ম্যানেজমেন্ট। কি করতে হয়? পেশেন্টকে বলতে হবে পেশেন্টকে আগে চেয়ারে বসতে দিতে হবে। ওকে, তারপরে বলতে হবে নাকের যে সফট পার্টটা রয়েছে সেটাকে পিঞ্চ করো, এবং তারপরে কি ওখানটায় একটা প্রেশার, যাতে ব্লিডিংটা বন্ধ হয়। ওকে, তাহলে নাকের শর্ট পার্টটা পিঞ্চ করে ব্লিডিংটাকে বন্ধ করতে হবে। তারপরে কি করতে হবে? বলতে হবে যে সামনের দিকে লিন হয়ে বসো, মানে ফরওয়ার্ড লিন যেটাকে বলে, সামনের দিকে ঝুঁকে বসো, মুখ দিয়ে শ্বাস নাও। ওকে, তাহলে মুখ দিয়ে শ্বাস, নাকটা বন্ধ করেছে মানে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, সেটা বুঝলাম। কিন্তু ফরওয়ার্ডলি লিন হতে কেন বলছি? আমরা তো পেছনের দিকে হেলান দিয়েও বলতে পারতাম যে ব্লিডিং হচ্ছে, বন্ধ হবে, পেছন দিকে হেলান দিয়ে বসুক, আরাম হবে। কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে বসতে বলছি কেন বলো তো? কারণ কি, যদি আমার নাক থেকে ব্লিডিং হয়, যদি ব্লিডিংটা হচ্ছে, বাইরে বেরোতে পারছে না, তাহলে তো ভেতর দিয়ে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাবে, অ্যাসপিরেট করে যাবে, হতে পারে তো। তাহলে সেই কারণে আমরা সামনের দিকে ঝুঁকে থাকতে বলি। যদি ব্লিডিং হয়ও, হয়তো বেরোতে পারছে না, কিন্তু নাকের ওই জায়গাটা আটকে রয়েছে, আমি চেপে রেখেছি, কিন্তু ওটা ব্যাক ফ্লো হয়ে ভেতরে চলে যাবে না। বুঝতে পারলে? সেই জন্য পেশেন্টকে বলা হয় যে ফরওয়ার্ডলি লিন হয়ে বসতে। ওকে, তো এই এপিস্ট্যাক্সিসের ম্যানেজমেন্টের উপরে কোশ্চেন আসে যে পেশেন্টকে কিভাবে বসতে বলা হয়, রাইট? তো বলে দিলাম, এটা তোমরা মনে রেখো, এটা কিন্তু এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, তাহলে এখানে ছিল অ্যাকিউট হেমারেজ ফ্রম নেজাল ক্যাভিটি, এপিস্ট্যাক্সিস, বাকি অপশনগুলো বলে দিলাম। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট? ক্যালসিয়াম এবং ফসফেট রেগুলেট করে কোন হরমোন? প্যারাথাইরয়েড হরমোন, টিএসএইচ হরমোন, এফএসএইচ, এলএইচ। এফএসএইচ আর এলএইচ তো রিপ্রোডাক্টিভ হরমোন, এখানের সাথে ক্যালসিয়াম ফসফেটের তো রিলেশন হবে না, তাহলে এই দুটো অপশন আমার আগেই বাদ। এবার প্যারাথাইরয়েড হরমোন আর টিএসএইচ হরমোনের মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সাথে ক্যালসিয়াম ফসফেটের খুব একটা বেশি রিলেশন নেই, কিন্তু প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে যে অ্যাক্টিভলি ক্যালসিয়ামটাকে মেনটেন করে। ওকে, নর্মাল ব্লাড ক্যালসিয়াম লেভেল মেনটেন করে প্যারাথাইরয়েড হরমোন। ওকে, তাহলে কিভাবে মেনটেন করে? যখন হচ্ছে যে সিরাম ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, তখন প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়। প্যারাথাইরয়েড হরমোনকে শর্টে পিটিএইচ হরমোন বলা হয়, পিটিএইচ বলা হয়, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, তাহলে ব্লাডে যখনই ক্যালসিয়াম লেভেলটা কমে গেল, ক্যালসিয়াম লেভেলটা যখনই আমার ব্লাডে কম হলো, তখনই প্যারাথাইরয়েড হরমোনটা রিলিজ হলো। প্যারাথাইরয়েড হরমোন কী করবে? প্যারাথাইরয়েড হরমোন কী করবে? আমাদের বোনের মধ্যে ক্যালসিয়াম আছে, বোনের মধ্যে যে ক্যালসিয়াম আছে, এই বোন থেকে ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে আসবে। এবং এই বোন থেকে ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে এসে, এবং এই ক্যালসিয়ামটা কি হবে? এই ক্যালসিয়ামটা আমাদের জিআই ট্র্যাক্ট অ্যাবজর্ব করবে। জিআই ট্র্যাক্টে এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা আমাদের বাড়বে, ইনক্রিজ হবে, এবং এইভাবে ক্যালসিয়ামের লেভেলটা আমাদের ব্লাডে মেনটেন হবে। বুঝতে পারলে? তাহলে প্যারাথাইরয়েড হরমোন যখনই ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে, তখন প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। ওকে, সেই প্যারাথাইরয়েড হরমোন কি করবে? বোন থেকে ক্যালসিয়াম রিলিজ করবে, সেই ক্যালসিয়ামটা আমাদের জিআই ট্র্যাক্টে অ্যাবজর্ব হয়ে আমাদের নর্মাল ক্যালসিয়াম লেভেলটা আবার মেনটেন হবে। এটাই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কাজ। তো প্যারাথাইরয়েড হরমোন আর ফসফেট কেন বলেছে বলো তো? ফসফেট আর ক্যালসিয়াম সম্পূর্ণ অপোজিট, মানে ক্যালসিয়াম আর ফসফেট কি করে? অপোজিট করে, মানে ক্যালসিয়াম যদি বেড়ে যায় ফসফেট কমে যাবে, ফসফেট যদি কমে যায় ক্যালসিয়াম বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য ক্যালসিয়াম ফসফেট, তাহলে ক্যালসিয়াম বাড়ছে মানে ফসফেট কমছে, ক্যালসিয়াম কমছে মানে ফসফেট বাড়ছে, এইভাবে মেনটেন করছে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম এবং ফসফেট রেগুলেট করে, তাহলে অপশন এ প্যারাথাইরয়েড হরমোনের রাইট অ্যান্সার। হরমোনের উপরে আমি পরে আবার ডিটেলসে ডিসকাশন করবো, আমি এখানে এটুকুই বললাম। ওকে, চলো নেক্সট। গুলেনবেরি সিনড্রোম এফেক্টস। গুলেনবেরি সিনড্রোম কি? গুলেনবেরি সিনড্রোম খুবই রেয়ার একটা ডিজিজ, এবং এই ডিজিজে কি হয়? ইমিউন সিস্টেম অ্যাফেক্টেড হয় এবং
নার্ভ ড্যামেজ হয়। কী নার্ভ ড্যামেজ হয়? দেখো, ব্রেন, ক্রেনিয়াল নার্ভ, পেরিফেরাল নার্ভ, স্পাইনাল কর্ড, এখানে ড্যামেজ হয় পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভ ড্যামেজ হওয়ার জন্য কি হয়? উইকনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন। প্রথমে কোথায় হয়? প্রথমে হচ্ছে যে ফিট অ্যান্ড লেগ, এবং তারপরে আস্তে আস্তে হোল বডিতে এটা ছড়িয়ে যায় এবং খুবই র্যাপিডলি হয়। এটার কোনো কিওর নেই, কিন্তু হ্যাঁ কিছু কিছু মেডিসিন রয়েছে যেটাতে তোমার এই যে ডিজিজ প্রোগ্রেশনটা ধীরে ধীরে হবে, কিন্তু গুলেনবেরি সিনড্রোমের কিন্তু কোনো রকমের কোনো কিওর নেই। হ্যাঁ, যে মানে ইরিভার্সেবল এটা। আমরা কোনোভাবেই এটাকে আমরা বন্ধ করতে পারি না। তো গুলেনবেরি সিনড্রোম কী করছে? ইমিউন সিস্টেমকে অ্যাফেক্ট করছে এবং তার সাথে নার্ভকে ড্যামেজ করছে। কী নার্ভ ড্যামেজ করছে? পেরিফেরাল নার্ভ ড্যামেজ করছে। পেরিফেরাল নার্ভ ড্যামেজ করার জন্য উইকনেসের, টিংলিং অফ ফিট অ্যান্ড লেগ, যেটা আমাদের হচ্ছে যে ফার্স্ট সিমটম, মানে ফার্স্ট সিমটম ক্লিনিক্যালি আমাদের পেশেন্ট কী নিয়ে আসবে? হাত এবং পা ঝিনঝিন করছে, উইক হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, এই সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসবে ফার্স্টে। ওকে, তো ইভেনচুয়ালি কী হয়? ধীরে ধীরে আমাদের বডি প্যারালাইসিস হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে গুলেনবেরি সিনড্রোম। চলো তাহলে আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক: while installing eardrop to an adult client, the ear canal is strengthened by pulling the pinna straight backward, downward and backward, straight downward, upward and backward। বলতে চাইছে যে অ্যাডাল্ট ক্লায়েন্টকে যখন আমরা ইয়ারড্রপ ইনস্টলেশন করব, তখন আমরা পিনাটাকে কিভাবে হোল্ড করব, এই হচ্ছে কোশ্চেন। অ্যান্সার কি হবে তোমরা সবাই জানো, আমি জানি। অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, তাহলে এই অ্যান্সারটা আমরা নেক্সট ভিডিওতে আবার ডিসকাস করব। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি, যদি কোনো ভুল অ্যান্সার দিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার ভুলটা কারেকশন হয়ে যাবে এবং আমায় অবশ্যই ক্ষমা করো। তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও চাইছো সেটা আমায় জানিও কমেন্ট করে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।